আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে আজকে বাংলাদেশে একটি বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং সেই সংবাদ সম্মেলন থেকে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রয়েছেন নাসির উদ্দিন ভাই, তিনি বাংলাদেশে আরেকটি ইসলামিক বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেছেন যে গণমাধ্যমের মাধ্যমেই তারা জানতে পেরেছেন যে ছাত্র শিবির ছাত্রদের মাঝে প্রতিদিন যে ইফতার বিতরণ করছে এই বাবদ 3 লক্ষ টাকা করে খরচ হচ্ছে, অর্থাৎ 30 দিনে প্রায় 90 লক্ষ টাকা ছাত্র শিবির খরচ করছে। তিনি প্রশ্ন করেছেন যে একটি সাধারণ ছাত্রদের দ্বারা একটি পরিচালিত সংগঠন, একটি ছাত্র সংগঠন কিভাবে এত টাকা তাদের কোথা থেকে আসে, তাদের আয়ের উৎস কি, এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো অলরেডি আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা তাদের সেই আয়ের উৎস সম্পর্কে খোলাসা করেছেন। তো আমার হাতে অলরেডি বাংলা ইসলামী ছাত্র শিবিরের যে সংবিধান, সেই সংবিধানের 36 ধারায় বাইতুল মাল বা অর্থ ব্যবস্থার যে বিষয়টি রয়েছে সেটি আমার হাতে এসেছে। সেটি হলো যে বাংলা ইসলামী ছাত্র শিবিরের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটি যদি আপনারা খুলে দেখেন সেটার 36 ধারায় সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তো আমরা যদি 36 ধারাটা একটু পড়ি, এখানে কি লেখা রয়েছে অর্থ ব্যবস্থা এবং বাইতুল মাল বিষয়ে এখানে তারা উল্লেখ করেছেন যে সংগঠনের প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে, কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠনের প্রকাশনিক মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বাইতুল মালের উৎস। অর্থাৎ বাংলা ইসলামী ছাত্র শিবিরের একেবারে আপনার ওয়ার্ড লেভেলের ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক শাখায় ছাত্র শিবিরের বাইতুল মাল অর্থাৎ অর্থ প্রদানের একটি সিস্টেম চালু রয়েছে, যেটার মাধ্যমে ছাত্র শিবিরের প্রত্যেক কর্মী থেকে শুরু করে নেতা থেকে শুরু করে সকল শুভাকাঙ্ক্ষী ছাত্র শিবিরের বাইতুল মালে প্রত্যেক মাসে একটা নির্ধারিত টাকা তারা প্রদান করে। এবং ছাত্র শিবিরের যারা কর্মী রয়েছে, ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে প্রতি মাসে একটি ইয়ানত তাদের এই বাইতুল মালে দিতে হয়। যদি তারা কর্মী হতে চায় তাহলে এই ইয়ানতটা তাদেরকে দিতে হয়। এবং সেই সাথে ছাত্র শিবিরের যত শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও এটাতে অর্থ প্রদান করে প্রতি মাসে। এবং সেই সাথে ছাত্র শিবিরের তারা উল্লেখ করেছেন এখানে যে শরীয়ত সম্মত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এবং তাদের যে মুনাফা, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন বা অনেকে জানেন না যে ছাত্র শিবিরের কিন্তু প্রকাশনা, নিয়মিত প্রকাশনা রয়েছে এবং অর্থাৎ তারা বিভিন্ন বই প্রকাশ করে। তো এইটা থেকে যে মুনাফা রয়েছে সেটাও তাদের বাইতুল মালে অর্থাৎ তাদের আয়ের উৎস। এবং সেই সাথে একটা ওপেন সিক্রেট রয়েছে যে ছাত্র শিবিরের বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের যে লাভ্যাংশ সেগুলো ছাত্র শিবিরের সেই আয়ের উৎস হিসেবেই যুক্ত হয়। আমরা যদি এখন তাদের এই সংবিধানের 36 নম্বর ধারাটিকে বিশ্লেষণ করি তাহলে কি পাই দেখুন। তারা নিশ্চিতভাবে এখানে উল্লেখ করেছেন যে তাদের সকল নেতাকর্মীকে একটা ইয়ানাত দিতে হয় এবং শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সকলেই এটাকে অর্থ প্রদান করে এবং তাদের বিভিন্ন জায়গা থেকে যে মুনাফা অর্থাৎ তাদের যে প্রকাশনী সেইগুলো তাদের বাইতুল মালে যুক্ত হয়। তো একটা যদি আমরা বিশ্লেষণ করি যে দেখেন যে সারা বাংলাদেশে যদি ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে তাদের যত নেতা কর্মী রয়েছে সাবেক বর্তমান সব মিলিয়ে যদি 1 কোটি মানুষ ধরি তাহলে প্রত্যেকে যদি মাসে এভারেজে 50 টাকা করে দেয়, মাত্র 50 টাকা করে দেয়, তাহলে তাদের প্রতি মাসে কত টাকা উঠছে? প্রায় 50 কোটি টাকা উঠছে। এটা জাস্ট একটা এভারেজ সিম্পল হিসাব, বাট তাদের টাকার উৎস কিন্তু আরো অনেক বেশি। তাদের যে সকল শুভাকাঙ্ক্ষীরা অলরেডি বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছে তারা কিন্তু অনেক বেশি টাকা ডোনেট করে তাদের এই সংগঠনে। সুতরাং তাদের এই সংগঠনের আয়ের যে অ্যামাউন্ট সেটা আরো অনেক বেশি। এটা আমরা আসলে ধারণাও করতে পারবো না, এটা তারাই খুব ভালো করে জানে যে তাদের আয়ের উৎস আরো কত বেশি। তারা কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদেরকে বৃত্তির ব্যবস্থা করে থাকে এবং বিভিন্ন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে মেডিকেলে ভর্তি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা থেকে শুরু করে আর্থিকভাবে বিভিন্ন শিক্ষার্থীদের কিন্তু তারা সহযোগিতা করে আসছে। এই সকল শিক্ষার্থীরা তাদের সহযোগিতা পেয়ে যখন তাদের শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে যায় তখন কিন্তু এই শিক্ষার্থীরা তাদের ছাত্র শিবিরের সাথে থাকুক বা না থাকুক, তারা ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকুক বা না থাকুক, তারা কিন্তু তাদের ওই যে তাদের ছাত্র জীবনে তাদেরকে ছাত্র শিবির সহযোগিতা করেছে এই আন্তরিকতা থেকেও কিন্তু ছাত্র শিবিরের এই
অর্থ ব্যবস্থায় বা এই বাইতুল মালে তারা কিন্তু শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা অর্থ প্রদান করে প্রতি মাসে, যেটা ছাত্র শিবিরের আয়ের উৎস। সার্বিক বিবেচনায় আমরা যে ছাত্র শিবিরের এই আয়ের উৎস বা তাদের যে আপনার ধারা 36 নম্বর ধারা সবকিছু যদি বিচার বিশ্লেষণ করে বলি, ছাত্র শিবিরের আয়ের উৎস সত্যি চমৎকার একটা সিস্টেম। এবং অন্যান্য যত ছাত্র সংগঠন রয়েছে তারাও যদি আসলে ছাত্র শিবিরের এই প্রসেস ফলো করে বা ছাত্র শিবিরের যে আয়ের উৎস এভাবে যদি তারাও আয় করে ছাত্র সংগঠন চালাতো, তাহলে আমাদের মনে হয় যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা এই যে হাবিজাবি এগুলো রয়েছে এগুলো হতো না। ছাত্র দলের এই সংবাদ সম্মেলনের পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের শাখা সেক্রেটারি তিনি কিন্তু এই বিষয়টি খোলাসা করেছেন স্ট্যাটাসের মাধ্যমে। সেই সাথে তিনি কিন্তু পাল্টা আরেকটি প্রশ্ন ছাত্র দলকে করেছেন যে ছাত্র দলের আয়ের উৎস কি, সেটাও কিন্তু তারা জানতে চেয়েছেন। তো ছাত্র দল যে প্রশ্নটি করেছে যে ছাত্র শিবিরের আয়ের উৎস কি, সেটি কিন্তু ছাত্র শিবির অলরেডি খোলাসা করেছে। এবং সেই সাথে যেহেতু ছাত্র শিবির এখন পাল্টা ছাত্রদলকে প্রশ্ন করেছে, তো আমাদের মনে হয় যে ছাত্রদলও তাদের আয়ের উৎসটি এভাবে জাতির সামনে খোলাসা করবে, তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়গুলো জানতে সুবিধা হবে এবং আমরা ছাত্র সংগঠনগুলোর এই আয় ব্যয়ের যে উৎস এগুলো আসলে আমরা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে আমাদের দলগুলো বিষয়ে পজিটিভ ধারণা থাকবে। পরিশেষে সকলের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, ছাত্র শিবিরের সারা দেশে এবং বিদেশে যত নেতাকর্মী রয়েছেন বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনারা আরো ভালো করে জানেন যে ছাত্র শিবিরের আয়ের উৎস কি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই বিষয়ে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।